সবাইকে আবারও একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। 7 ফেব্রুয়ারি বা 7 ফেব্রুয়ারি আমাদের যে এক্সামটা হয়েছিল আপনারা সবাই জানেন। তো এই 7 ফেব্রুয়ারি 2026 আমাদের যে এক্সামটা হয়েছিল তার বাংলা কোয়েশ্চেন পেপারের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেপার 1। অফিসিয়াল আনসার কি মতে তার কারেক্ট আনসার কোনগুলি প্রত্যেকটা বিস্তারিতভাবে আলোচনা থাকবে আজকের এই ক্লাসে। সুতরাং আপনারা অবশ্যই দেখতে থাকুন। আমার কাছে যে সেটটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভি সেট। যাদের ভি সেট আছে তারা হুবহু মিলাতে পারবেন, আর যারা অন্য কোনো সেট আছে আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন, এটা আপনাদের জানা আছে। তো চলুন আমরা প্রথম প্রশ্ন আমি দেখি আমার কাছে কি আছে। তো এবারে দেখুন আজকের প্রথম প্রশ্ন, প্যাডাগজির প্রশ্ন এইগুলা। অঙ্কিতা 6টি বিভিন্ন ভাষা বুঝতে এবং বলতে পারে। তার এই যে ভাষার যোগ্যতা, এটাকে আমরা কি বলতে পারি? তো একজন ব্যক্তি, সে অঙ্কিতা হোক, চঙ্কিতা হোক, অরুণ হোক, ঠিক আছে, কুতুব হোক, যাই হোক, কোনো একজন ব্যক্তি যদি একটা ভাষা জানে তখন তাকে বলা হয় একভাষিক বক্তা। যদি সে 2টা ভাষা জানে তখন তাকে বলা হয় দ্বিভাষী বক্তা। আর যখন সে 2-এর বেশি ভাষা জানে তখন তাকে বলা হয় বহুভাষী বক্তা। এখানে বলা হচ্ছে 6টা ভাষা জানে, তার মানে 2-এর বেশি ভাষা জানে। তো 2-এর বেশি ভাষা যখন জানে তখন সেটা কারেক্ট আনসার আমাদের হবে কি বহুভাষী বক্তা। এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার বোঝা গেল। তুমি কোড মিক্সিং, কোড সুইচিং শিশুদের ভাষা এবং গুপ্ত ভাষা বিষয়ক অধ্যয়নে উৎসাহী। অর্থাৎ আমি যখন শিশুদেরকে ভাষা শেখাবো বা আমি যখন ভাষাটা ব্যবহার করব, অধ্যয়ন করব, তখন আমি ভাষার মধ্যে কোড মিক্সিং ইউজ করব বা কোড সুইচিং ইউজ করব, বা দুটাই ইউজ করব। কোড মিক্সিং মানে কি স্যার? কোড মিক্সিং মানে হচ্ছে সামনে তোমাদের এক্সামিনেশন আসছে, ভালো করে না পড়লে তোমরা কিন্তু রেজাল্ট খারাপ করবে। কথাটা লক্ষ্য করুন, আমি এই যে বাক্যটা বললাম, সামনে তোমাদের এক্সাম চলে আসছে, প্রত্যেকটা আমি যে বাক্যটা বললাম বাক্যটা কিন্তু ইংলিশ, বাক্যটা হচ্ছে বাংলা বাক্য, কিন্তু তার মধ্যে আমি একটা শব্দ ঢুকিয়ে দিয়েছি, তার নাম হচ্ছে এক্সাম। এটা কিন্তু ইংরেজি শব্দ। ভালো করলে যদি না পড়ো তাহলে রেজাল্ট তোমাদের ফেল আসবে। এখানে দেখুন পরের সেন্টেন্সটা পুরোটা বাংলায় সেন্টেন্স বললাম, তার মধ্যে রেজাল্ট এবং ফেল, রেজাল্ট এবং ফেল এই 2টা শব্দ কিন্তু আমি ইংরেজি ইউজ করলাম। তো একটি ভাষায় সম্পূর্ণ বাক্যটা বললাম, তার মধ্যেখানে একটা কিংবা 2টা শব্দ বা তার বেশি শব্দ, কিছু শব্দ আমি অন্য ভাষার অ্যাড করলাম, দ্যাট ইজ কল্ড কোড মিক্সিং। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আদারওয়াইজ ইউ উইল ফেল। লক্ষ্য করুন 2টা বাক্য। প্রথম বাক্যটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো, বাংলা বাক্য। সেকেন্ড বাক্যটা কি বললাম? আদারওয়াইজ ইউ উইল ফেল। পরেরটা সম্পূর্ণটা ইংলিশ। এক বাক্য বলতে বলতে আমি যখন অন্য এক ভাষায় বলতে বলতে আমি যখন অন্য ভাষায় সেন্টেন্স পুরোটা বলে দেব, তখন সেটা হয়ে যাবে কোড সুইচিং। ক্লিয়ার? এক কথায় বুঝালাম। তো এই কোড মিক্সিং এবং কোড সুইচিং এই ধরনের এগুলো আমরা ব্যবহার করে আমরা যখন ভাষা শেখাই শিশুদের বা ভাষা শেখায় উৎসাহী, তখন এই যে বিদ্যাটা, এই ধরনের অধ্যয়নকে আমরা কি বলি? এটা আমরা কখন ইউজ করি? নৃত্যবিদ্যা মানে যখন হচ্ছে কোনো একটা ডান্সিং প্রোগ্রাম ধরে নিতে পারি, বা কলা কৌশল যেটা বলা হয়, আর্টস সাবজেক্ট যেটা, এখানে আমরা ইউজ করি না স্যার। সোশ্যাল সায়েন্সে ইউজ করি না স্যার। সাংস্কৃতিক মনোবিদ্যা না স্যার। কারেক্ট আনসার হবে সামাজিক ভাষাতত্ত্ব। সমাজে আমরা যখন বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলি, বিভিন্ন ব্যক্তি যখন কথাবার্তা বলি একে অপরের সঙ্গে, তখন আমরা কি করি? এই ধরনের শব্দগুলো ব্যবহার করি, বা এই ধরনের এই যে কোড মিক্সিং এবং কোড সুইচিং ইউজ করে আমরা কিন্তু একে অপরের সঙ্গে সামাজিক মেলবন্ধনের জন্য আমরা কথাবার্তা বলি। দ্যাট ইজ কল্ড কারেক্ট আনসার সামাজিক ভাষাতত্ত্ব। এবার কোয়েশ্চন নাম্বার 93, কোন ক্ষেত্রটি বৈসাদৃশ্যগত তুলনামূলক বিশ্লেষণের অংশ নয়? বৈসাদৃশ্য মানে সাদৃশ্য নয়, মানে মিল নয়, অমিল বা বিপরীত। এখানে বলেছে বিপরীত হবে না। কোনটা? শব্দার্থ যখনই হবে, শব্দার্থ কিন্তু একই অর্থ প্রকাশ পাবে, ভিন্ন অর্থ প্রকাশ পাবে না। শব্দার্থ তত্ত্ব কি বলেছে যে এই শব্দের যেটা মিনিং সেটা কিন্তু বিপরীত মিনিং বোঝায় না, অরিজিনাল মিনিং বোঝায়। তো এই অরিজিনাল মিনিং শব্দার্থ তত্ত্বে বোঝায়, সুতরাং তার
সেই যে বৈসাদৃশ্য হয় না সেটা সাদৃশ্যমূলক হয়। তো এখানে বলেছে কোনটা বৈসাদৃশ্য হয় না, তার মানে শব্দার্থ তাত্ত্বিক যেটা সেটা বৈসাদৃশ্য হয় না, সেটা কি হয়, সাদৃশ্য হয়, মানে মিল হয়। আর বৈসাদৃশ্য মানে অমিল বা বিপরীত। ঠিক আছে, আপনি দেখলেন যে আপনার ইংরেজি ভাষা শিক্ষক ক্লাসে স্বাচ্ছন্দ্যে মাতৃভাষা ব্যবহার করেন, এখানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন? একজন আমার ক্লাসে আমি দেখলাম যে ইংরেজি ভাষা শিক্ষকের ক্লাস চলছে, ইংরেজি ভাষার ক্লাস চলছে, এখানে শিক্ষক তিনি মাতৃভাষা ব্যবহার করেছেন, অর্থাৎ ইংলিশ ক্লাসে তিনি মাতৃভাষা ব্যবহার করেছেন। প্রথমত বলি শোনা বলা বলে কোনো পদ্ধতি নাই, এখানে বলেছে পদ্ধতি, কি পদ্ধতি ব্যবহার করছি, তো শোনা বলা পদ্ধতি বলে কোনো পদ্ধতি নাই, সংগঠিত মৌখিক পরিবেশ বলে কোনো পদ্ধতি নাই, দুটো অপশন এলিমিনেট। বাকি দুটো রয়ে গেল, একটা হচ্ছে ব্যাকরণ অনুবাদ, একটা হচ্ছে প্রত্যক্ষ। তো আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতি কিংবা ডাইরেক্ট মেথডে মাতৃভাষার প্রবেশ হচ্ছে নিষিদ্ধ। প্রত্যক্ষ মেথডে মাতৃভাষা কখনো হয় না, এলাও নাই, আমরা অনেক ক্লাসে পড়েছি। তো যেহেতু ডাইরেক্ট মেথডে মাতৃভাষা এলাও নাই, কিন্তু এখানে মাতৃভাষাকে এলাও করা হয়েছে, তার মানে এটা হবে না। তো আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার 1। ঠিক আছে, একটা ভাষা পড়াচ্ছি আমি, ইংরেজি পড়াচ্ছি, কিন্তু আমি এটাকে বাংলায় বুঝাচ্ছি, মানে ইংলিশকে বাংলায় ট্রান্সলেট করে বুঝাচ্ছি, সুতরাং ও ব্যাকরণ অনুবাদ, গ্রামার ট্রান্সলেশন মেথড। ক্লিয়ার স্যার? এবার আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 95। কোনো বিশদ বিবরণ যুক্ত না করে সংক্ষিপ্তভাবে লিখনের যোগ্যতা যার দ্বারা স্পষ্ট এবং যথাযথ বর্ণনাকে উপেক্ষা করা যায় তাকে বলা হয়। অর্থাৎ একটা বিশদ বিবরণ না দিয়ে, ইন ডিটেলসে না লিখে, ইন শর্টে যদি আমরা কোনো কিছু লিখে নেই, এক কথায় শেষ। এক কথায় যদি বলি আমি, ইন একটা টপিক ধরে নিন, যে কোনো এনি ওয়ান টপিক আমাকে দেওয়া হলো, যে কোনো একটা টপিক ধরে নিন, নম চমস্কির ভাষা বিকাশের তত্ত্ব, নম চমস্কির ভাষা বিখ্যাতের তত্ত্ব সম্বন্ধে স্যার আপনি সংক্ষেপে কিছু একটা লিখে দিন। আমি কি করলাম, আমি এখানে বিশদ বিবরণ লিখলাম না, আমি সংক্ষিপ্তভাবে এই নম চমস্কির পুরো জিনিসটাকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। তো এটাকে বলা হবে সংক্ষেপীকরণ। ক্লিয়ার? এটা নোট নেওয়া হবে না, নোট প্রস্তুত করাও না, লিখন পদ্ধতিও না, এটা কি আমি যেহেতু সংক্ষেপে জিনিসটাকে লিখলাম, কারেক্ট আনসার হচ্ছে সংক্ষেপীকরণ। ঠিক আছে, আর যদি বিশদভাবে লিখতাম তাহলে কি হতো, বিস্তারিতকরণ বা বিশদ বিবরণ। ঠিক আছে, বিশদ বিবরণ ভাবে লিখলে তো বিশদ বিবরণ হবে বা বিস্তারিতকরণ হবে, এই ধরনের কোনো একটা অপশনে থাকতো। স্বরগত প্রকাশভঙ্গি কিসের দ্বারা সঠিকভাবে বিচার করা যায়? আমরা যখন কথা বলি, এখানে আমাদের স্বরের একটা কিন্তু প্রভাব আমরা দেখতে পাই, স্বরগত প্রভাব। যেমন কোনো কোনো সময় আমরা একটু নিচু স্বরে কথা বলি, আবার কোনো কোনো সময় আমরা উচ্চ স্বরে কথা বলি। নিচু স্বরে আমরা কখন কথা বলি স্যার? প্রশ্ন আসছে, আমরা নিচু স্বরে, কোয়েশ্চন নাম্বার 96। আপনি দেখবেন, আপনি যখন অনেক দুঃখ ভারাক্রান্ত আপনার মন থাকবে, অনেক দুঃখ ভারাক্রান্ত জর্জরিত যখন মন থাকবে, তখন আপনার কিন্তু ভালোভাবে কথা বলতেই আপনার ইচ্ছা হবে না। হবে কি? হবে না, তাই না? তো এই যে আপনার যে কথা বলতে আপনার এই সময় আপনি আপনার যে সুরটা উচ্চ স্বরে কথা বলতে আপনার ইচ্ছা হচ্ছে না, আপনি আস্তে আস্তে ঠান্ডা মাথায় মানে খুব দুঃখ ভারাক্রান্ত মনে কথা বলবেন। এটা কারণ কি? কারণ আবেগ, এটা একটা আবেগে কাজ করছে। দুঃখ মানুষের কখন হয়? আবেগিক দিক দিয়ে দুঃখ হয়, তাই না? ইমোশন। তো এটা কারেক্ট আনসার হবে স্বরের আবেগ। একটি ক্লাসরুমে বসার ব্যবস্থা শিথিল হওয়া উচিত, এটার কারণ কি? কারণ হচ্ছে, আমরা অপশনগুলো দেখি, 97 অপশনগুলো দেখলে আমরা বুঝবো। ক্লাসরুমে যে বসার ব্যবস্থাটা শিথিল হওয়া উচিত, এটি খুব সহজে বিভিন্ন দলের সঙ্গে সংযোগ সাধন যুগ্মভাবে এবং সামগ্রিক শ্রেণীকক্ষের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে। এটা আপাতত কারেক্ট মনে হচ্ছে, থাক। এটি শিশুদের যেখানে খুশি যখন খুশি তাদের বসার জায়গা পরিবর্তন স্বাধীনতা দেবে তা না। তা যদি করি তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কি হয়ে যাবে, একটা বিবাদ সৃষ্টি হয়ে যাবে। আমি এখানে বসবো, তুই এখানে বসবি না, তুই এখান থেকে সর বলে ধাক্কা ধাক্কি এইসব শুরু হয়ে যাবে। তো এই ধরনের স্বাধীনতা দেওয়া যাবে না, শিক্ষক সেটাকে সম্পূর্ণ মনিটর করবেন বা কন্ট্রোল করবেন। এটা তো হচ্ছে না। এটি শিক্ষককে তার ক্লাসরুমে সাম্যতা আনতে সাহায্য করে। ক্লাসরুমের সাম্যতা কি করে আসবে? ক্লাসরুমের সাম্যতা তো এমনিতেই আছে ভাই, সাম্যতা আনার জন্য এই বসার ব্যবস্থা শিথিল হওয়ার কোনো সংকেত আমরা দেখতে পাচ্ছি না। এটি শিশুদের একটি নির্দিষ্ট দলে বন্ধুত্ব রাখা থেকে প্রতিরোধ করে, মোটেই না।
এটা প্রতিরোধ করবে না, বরঞ্চ বন্ধুত্বকে মজবুত করবে। কারণ ধরে নিন, আমি এই কথাটা কেন বললাম, এটার জন্য আরেকটা উদাহরণ আমি দিই। এটা হচ্ছে আমার ক্লাসরুম। তো ক্লাসরুমে এখানে আমার 1 2 3 4টা ব্রেঞ্চি আছে। তো এই শেষের ব্রেঞ্চের একজনকে আমি একদিন প্রথম বেঞ্চে এনে দিলাম, প্রথম ব্রেঞ্চের একজনকে আমি শেষের বেঞ্চে নিয়ে দিলাম। তো এই যে প্রথম ব্রেঞ্চের একজনকে আমি যে শেষের বেঞ্চে নিয়ে দিলাম, তো এই যে বাকি যে 4 জনের মধ্যে একটা দল, তারা বন্ধুত্বপূর্ণ কথাবার্তার মধ্যে মিলমিশ হয়ে যাবে। তো এই যে বসার ব্যবস্থা যেটা আমি করলাম, তার কারণে বন্ধুত্বপূর্ণ যেটা ভাব সেটা কিন্তু বাড়লো, সেটা কিন্তু প্রতিরোধ হলো না বা কমলো না। তার মানে এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়ন, রিডিং স্কিল। রিডিং স্কিলটা, তার রিডিং দক্ষতাটা হচ্ছে কিনা এটা আমি কি করে বুঝবো? আমি বারবার এটা দেখুন, এই যে এই ধরনের কিছু কিছু প্রশ্ন আছে, আগেও গেছে বা আরও আমরা আসবো। তো এই ধরনের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমার ক্লাস থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের পরীক্ষায় আসে। যেমন আমি বারবার আপনাদের বলে থাকি যে হোয়াট ইজ রিডিং। আমার রিডিংয়ের ক্লাস আপনারা দেখবেন, এনি ওয়ান, আমার ইউটিউবে ফ্রি ক্লাস আছে বা অ্যাপে আছে। আমার রিডিংয়ের যে কোনো ক্লাস আপনারা দেখুন, আমি পঠন নিয়ে যতগুলো ক্লাস দিয়েছি, আমার পঠনের যে কোনো একটা ক্লাস আপনারা দেখুন, আমি কিন্তু একটি কথা বারবার এই পঠনের ক্লাসে বলি যে হোয়াট ইজ রিডিং। রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, বারবার আমি বলি যে শুধুমাত্র দেখে দেখে পড়ে গেলাম কিন্তু কি পড়লাম আমি কিছু বুঝলাম না, এটাকে কিন্তু আমরা রিডিং বলি না। রিডিং আমরা তখনই বলি যে এই জিনিসটা আমি পড়লাম, পড়ে এটার অর্থ কি এটা যদি আমি ভালো করে না বুঝতে পারি, তাহলে এই পড়াকে পড়া বলবে না বা এই রিডিংকে আমরা রিডিং বলবো না। তো রিডিং মানে কি? পঠন দক্ষতা মূল্যায়ন, মানে তার পঠন দক্ষতাটা মূল্যায়ন হয়েছে কিনা না, সে যদি বুঝে পড়তে পারে বা পড়ার পর যদি বুঝতে পারে, আলটিমেটলি একই ব্যাপার। রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কিন্তু হবে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 3। সক্রিয় সংযোগ সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন, কিসের প্রয়োজন? অ্যাক্টিভলি কানেক্ট করার জন্য কিসের প্রয়োজন? চলাফেরা ও ভাবের আদান প্রদান বজায় রাখা, তোমার মনে যা আসবে তা বলে দেওয়া, অপরের কথা আগে শোনা, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অপরের সঙ্গে সংযোগ সাধন বজায় রাখা। একটা কথা মনে রাখুন, আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাই কোনো একটা কাজে, কমিউনিকেশনের ব্যাপারে। আমি অ্যাক্টিভলি কমিউনিকেশন, যোগাযোগ মানে কি? যোগাযোগ বা সংযোগ বা যোগাযোগ মানে হচ্ছে কমিউনিকেট করা, একজনের সঙ্গে আমি কথা বলা। তো একজনের সঙ্গে আমি কথা বলতে চাই। তো আমি ধরে নিন আমি এখানে আছি, আপনি, ও হ্যালো, আপনাকে বলছি, এই যে আমার ক্লাস দেখছেন ভাই, আপনাকে বলছি আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। এবার আপনি কি বলছেন এই কথাটা আমাকে আগে ভালো করে শুনতে হবে, তো তারপরে না আমি আপনাকে উত্তর দেব। ধরেন আপনি আমাকে কল করেছেন, কল করার পর আপনার প্রশ্নটা না জেনে হ্যালো হ্যালো বলেই আমি আমার বক্তব্য শুরু করে দিলাম, হব? আপনি কি স্যাটিসফাইড হবেন? সেটা কি অ্যাক্টিভলি কমিউনিকেট হবে? না। প্রথমে আপনি কি বলছেন সেটা আমাকে, আপনি ফোন করেছেন, কেন ফোন করেছেন আমাকে, এটা আপনি কি বলছেন বা আপনি কি জানতে চাইছেন, এটা আমার প্রথমে ভালো করে শুনতে হবে। তারপর আমি আমার অপিনিয়ন আপনাকে দেব। এবং আমি যখন বলবো তখন আপনাকে সেটা খুব ভালো করে শুনতে হবে, তখন আপনি বুঝতে পারবেন। আর আমি যা বলি সেটা যদি আপনি ভালো করে বুঝতে না পারেন, তাহলে আমি কি বললাম আপনি তো কিছু বুঝলেন না, তখন অ্যাক্টিভলি কিন্তু কমিউনিকেট হলো না। তো এটা কারেক্ট আনসার কি হবে বুঝতে পারছেন? এত সময় যা বুঝালাম, অপরের কথা আগে মন দিয়ে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। ক্লিয়ার? অন্যের কথাটা যদি আমি ভালো করে না শুনি, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট ইজ 0। তারপর প্রশ্ন কি বলেছে? ইংরেজি ব্যাকরণ শিক্ষণের মূল উদ্দেশ্য হলো, আমরা ইংরেজি যে ব্যাকরণ শিক্ষণ করি তার মূল উদ্দেশ্যটা কি? কোয়েশ্চন নাম্বার 100। বক্তব্যে এবং লিখনে যৌক্তিকভাবে এবং সঠিকভাবে ধারণা প্রকাশ, কনসেপ্ট প্রকাশ করা। ইয়েস ভাই, কনসেপ্ট ইজ পাওয়ার, বারবার আমি বলি কনসেপ্ট ইজ পাওয়ার। তো 1 নম্বরটাই কারেক্ট আনসার। নিয়মাবলী মুখস্থ না স্যার, মুখস্থ আমরা করি না। পাঠে উৎসাহ বিকাশ, আমাদের ধারণা মৌলিকতার বৃদ্ধিকরণ না, এটা কনসেপ্ট প্রকাশ করতে হবে। আপনি একটা জিনিস বুঝলেন, আমি যে করাচ্ছি, আপনি ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছেন, কিন্তু এই ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসে, আপনি উত্তর দিতে পারলেন না, ঠিক আছে, তো এই ক্লাসটা বোঝার আপনার মানে কি হলো? তো এটাই বলছে ধারণা বৃদ্ধি করুন, বৃদ্ধি করলে হবে না, এই ধারণাটাকে প্রকাশ করতে হবে।
আপনি যে কনসেপ্টটা ভালো করে বুঝেছেন, এই কনসেপ্টটা আপনাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। ক্লিয়ার? প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে লিখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে একজন শিক্ষকের কোন বিষয়ে লেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত? প্রাথমিক স্তর বলতে আমরা বুঝতে পারি ক্লাস 1 to 5। তো ক্লাস 1 to 5 এর বাচ্চাদেরকে আমরা যখন লিখন দক্ষতা বিকাশ ঘটাতে চাই, তখন আমরা কোন বিষয়ে তাকে লিখতে দিতে পারি? ধার্মিক বিষয়ে, ব্যক্তিগত জীবন বিষয়ে, সামাজিক সমস্যা, নাকি জাতীয় বিষয়? ধার্মিক বিষয় লেখানোটা মোটেই উচিত নয় আমি বলবো কোনো সময়ই। কারণ তার ফলে কি হবে, এই যে ধর্ম নিয়ে যেটা বৈচিত্র্য আমরা বলে থাকি, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার না? সে তার ধর্মের লিখবে, আমি আমার ধর্মের লিখবো, এটা একটা কি ধরনের হয়ে গেল না? তো এই জন্য ধার্মিক বিষয় তো কখনো হচ্ছে না। জাতীয় বিষয় নিয়ে সে পারবে না। কেন পারবে না? সে প্রাথমিক স্তরে আছে। সামাজিক সমস্যা সম্বন্ধে এখন সে কি বুঝে, কিন্তু তাকে যদি ব্যক্তিগত জীবন নিয়ে যদি লিখতে বলি, তাহলে সে কিন্তু লিখে দেবে। ব্যক্তিগত জীবন বলতে কি, তোমার সম্বন্ধে তুমি আজকে বাড়িতে কি কি করেছো, এগুলো লিখে দাও। তুমি আজকে সকালে কয়টার সময় ঘুম থেকে উঠে লিখো, ঘুম থেকে উঠার পর তুমি কি কি কাজ করলে, সে সেটা লিখে দেবে। এবার যদি তাকে বলা হয় জাতীয় একটা বিষয়, ভাই ইউনিটি ইন ডাইভার্সিটি, বিবিধতার মধ্যে ঐক্যতা, এই বিষয়ে তুমি কিছু লিখে দেখাও, সে কি পারবে? সামাজিক সমস্যা, বর্তমান আমাদের ভারতবর্ষে বেকার সমস্যা একটা বিরাট সমস্যা, এই বেকার সমস্যা সম্বন্ধে তুমি আমাকে এক প্যারাগ্রাফ লিখে দেখাও। ক্লাস 1 থেকে 5 এর বাচ্চা সে কি পারবে? আপনি বলুন, পারবে না। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে যদি লিখতে দেওয়া, সে কিন্তু আমাকে লিখে দেখাবে। ক্লিয়ার? তো এই কারেক্ট আনসার হচ্ছে ব্যক্তিগত জীবন। পরবর্তী প্রশ্ন, আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলিকে চিহ্নিত করতে চান, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, যে কোন ছাত্র কোন দিকে মজবুত আছে, কোন দিকে দুর্বল আছে। ক্লিয়ার? যে কোন ছাত্র কোন দিকে আমার মজবুত আছে, কোন দিকে দুর্বল আছে, এই জিনিসটা আপনি বাছাই করতে চাইছেন। তো তার জন্য আপনি কি ধরনের আপনি অ্যাসেসমেন্ট করবেন? ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, ফরমেটিভ, সামেটিভ না পিয়ার? সামেটিভ তো এখানে হবে না, ডাইরেক্ট কেটে দিই। পিয়ারও এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আপনাদের কনফিউশন হবে এই ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টে এবং ফরমেটিভে। তো এটা যেহেতু আমি ব্যক্তিগত পার্থক্য চিহ্নিত করতে চাচ্ছি, তো যে কোনো কিছু চিহ্নিত করতে গেলে বা নির্ণয় করতে গেলে আমাদের নির্ণায়ক মূল্যায়ন করতে হয় বা ডায়াগনোস করতে হয়। ঠিক আছে? সে কেন পারছে না, কেন তার সমস্যা হচ্ছে, এটা আমি বিচার করতে চাচ্ছি। তো তার জন্য ডায়াগনোস করতে হবে। তো এবার এই ডায়াগনোস করার পর আমি যেটা করব, এটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ডায়াগনোস আমি করে নিলাম যে কেন পারছে না, তো তারপর কেন পারছে না এটার আমি একটা ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধটা হচ্ছে ফরমেটিভ। ঠিক আছে? চমস্কির প্রস্তাব অনুযায়ী, দেখুন নম চমস্কি চলে আসছে ভাই। নম চমস্কি যখনই আমরা শুনি, তখনই আমাদের মনে আসে যায় এলএডি। ক্লিয়ার না? চমস্কির প্রস্তাব অনুযায়ী ভাষা অর্জনে একটি অন্তর্নিহিত দক্ষতা হলো মানব সংক্রান্ত জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। এটি কি নামে জানা যায়? এটি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নামে জানা যায়। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অপশন নাম্বার 3 কারেক্ট আনসার। নম চমস্কি এলইডি সম্বন্ধে কথা বলেছিলেন, ইউজি সম্বন্ধে কথা বলেছিলেন, ইউনিভার্সাল গ্রামার। ঠিক আছে? একটি ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনির একক, সবচেয়ে ভাষার অর্থবহ ছোট ধ্বনির একককে আমরা কি বলি? 104। এটা কারেক্ট আনসার হবে ধ্বনিমূল বা ফনিম যাকে বলা হয়। 2 থেকে 3 মাস বয়সী শিশুরা যে স্বরধ্বনি উচ্চারণ করে তাকে আমরা কি বলি? 105। এটাকে আমরা বলি কুইং। ঠিক আছে? 2 থেকে 3 মাস বয়সে এটাকে আমরা বলবো, এটা হচ্ছে কুইং, মানে স্বরধ্বনি উচ্চারণ করা। তারপর 6 মাস বয়সে মোটামুটি সে ব্যাবলিং করে নেয় সে 6 মাস বয়সে। আর কুইং করে জেনারেলি 6 সপ্তাহ বয়সে। 6 সপ্তাহ মানে উলাস আপনারা দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।